সন্ধ্যা। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি ডিসিডিবি সাইবার ক্রাইম সাউথ হিসাবে কাজ করছি। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 30-3-2026 খ্রিস্টাব্দ আনুমানিক 16:30 ঘটিকায় শাহবাগ থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার প্রতারণার কৌশলটা ছিল এরকম: প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি তৈরি করে, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করা হয়। এসব আইডির মাধ্যমে সাধারণ জনগণের নিকট বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার নিকট হতে জব্দকৃত স্মার্টফোন বিশ্লেষণে ডাক্তার আয়েশা খাতুন নামীয় একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়, যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়েছিল এবং এই আইডি থেকে সে নিয়মিতভাবে বিভিন্ন লোকজনের সাথে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করে এবং এই যোগাযোগের মাধ্যমে তাদের নিকট হতে টাকা পয়সা দাবি করত। তো এই সংক্রান্তে তাকে গ্রেপ্তার করার সাথে সাথে তার নিকট থেকে আমরা একটা বাটন মোবাইল ফোন এবং একটা স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে, এই গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন এবং অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 22-2, 27-2 ধারা এবং দণ্ডবিধির 171 ধারা অনুযায়ী শাহবাগ থানায় একটা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং সেই সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এই চলমান ঘটনায় জনসাধারণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু পরামর্শ রয়েছে। এই পরামর্শগুলো হলো: সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন আইডি বা প্রোফাইলের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে কোনো আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তা যথাযথভাবে যাচাই করতে হবে। অপরিচিত যে কোনো ধরনের লিঙ্ক, ফেসবুক আইডি বা মেসেজের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। সন্দেহজনক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে সাথে সাথে নিকটস্থ থানায় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা বিষয়টা তদন্তাধীন। আমরা যেহেতু কাজ করতেছি, এখন পর্যন্ত আমরা যেটুকু তথ্য পেয়েছি, তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যে যে ফেসগুলা, রাষ্ট্রের যে ফিগারগুলা সাধারণ মানুষ সবাইকে চেনে, উনি রাষ্ট্রপতি, আইজিপি, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদেরকে সাধারণ মানুষ সবাইকে চিনে,
তাদেরকে ব্যবহার করে এআই জেনারেটেড কিছু ছবি তৈরি করে, যে হয়তো রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার নিচ্ছে বা আইজিপির কাছে দাঁড়ায় আছে বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছে দাঁড়ায় আছে, এরকম ছবিটা সে ফেসবুকে পোস্ট করে, ওখানে সে ক্যাপশন দেয়। তো এটার মাধ্যমে মানুষ যেন বিশ্বাস স্থাপন করে যে এটা সত্যি। আমি যেমন আপনাদেরকে আমার ব্রিফিংয়ে বলেছি যে ডাক্তার আয়েশা খাতুন নামে সে একটা ফেসবুক আইডি, মূলত আমরা যেটা লগ ইন অবস্থায় পেয়েছি, যে ডাক্তার আয়েশা খাতুন একজন প্রথিতযশা ডক্টর। তো উনি একজন রাষ্ট্রের অন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এবং তার আইডিতেই এটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ডাক্তার আয়েশা খাতুনের নিকট থেকে বিভিন্ন লোকজনের কাছে যে হ্যাঁ আমি ডাক্তার আয়েশা খাতুন নামে, তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তখন সে লোক হয়তো একটু চেক করে দেখে যে হ্যাঁ এই আইডিতে তো ডাক্তার আয়েশা খাতুনের নিয়মিত পোস্ট আছে, তো তার একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসটাকে পুঁজি করেই সে মূলত প্রতারণার কাজটা চালায়ে যায়। এগুলো আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থাপন করার মতো যথেষ্ট তথ্য আমাদের কাছে নাই। এই বিষয়গুলো আমরা এখনো কাজ করতেছি, এগুলো হয়তো পরবর্তীতে আপনাদেরকে যখন আমরা আপডেট দিব তখন এগুলো বিস্তারিত বলতে পারবো। একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে। আমরা মামলা রুজু হওয়ার পর তার জন্য আমরা রিমান্ড চাইবো। রিমান্ড চাওয়ার পর নিয়ে আসার পরে যে এই যে সে যে টাকা পয়সা চাই বা সেই কার্যক্রম পরিচালনা করে, এগুলোর সাথে আর কারা কারা জড়িত, না এটা আমরা অলরেডি উল্লেখ করেছি যে এটা বিভিন্ন জায়গা থেকে যে এই ধরনের প্রতারণা হচ্ছে, এটার ভিত্তিতে আমাদের নিয়মিত যে সাইবার পেট্রোলিং হয়, সাইবার মনিটরিং হয়, এই সাইবার মনিটরিংয়ের ভিত্তিতে আমাদের চোখে পড়েছে এবং এই আইডিটা আমাদের কাছে সাসপিসিয়াস মনে হয়েছে, যে সন্দেহজনক মনে হয়েছে। তো এই সন্দেহজনক মনে হওয়ার প্রেক্ষিতে আমরা কিছু অনুসন্ধান করি এবং আমরা কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করি যে এটা আসলে কে করতেছে, কিভাবে করতেছে, তার ভিত্তিতেই আমরা তাকে গ্রেফতার করি। হ্যাঁ, এই ধরনের মামলা আছে, এবং এই ধরনের অভিযোগ আমাদের কাছে জিডি মামলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা অভিযোগ পেয়ে থাকি, যার ভিত্তিতেই এখানে আমাদের একটা অ্যাটেনশন তৈরি হয়েছে। এই ব্যক্তির নামে এখন পর্যন্ত আমরা যতটুকু যাচাই বাছাই করেছি এর আগে কোনো মামলা পাই নাই। তবে এগুলা আমরা কেবলই আজকেই বিকালেই তাকে গ্রেফতার করা হয়েছে, এগুলো এখনো যাচাই বাছাইয়ের মধ্যে রয়েছে আর কি। নাম পরিচয় বা ছবি ব্যবহার করছিল এবং রাষ্ট্রের কোন শ্রেণীর সচিব বা মন্ত্রী কোন পর্যায়ে, আবার প্রশাসনের কোন পর্যায়ে, এগুলো আমরা বেশ কিছু পেয়েছি। কিন্তু একেবারে যেমন আমি অলরেডি আপনাদেরকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির কথা বলেছি, আমি আইজিপির কথা বলেছি, তো এরকম আরও আছে। আমাদের আর্মি চিফের ছবি আমরা পেয়েছি, এরকম আরও আছে। তো এগুলো আমরা বিষয়গুলো যেহেতু আমরা আমাদের এর মধ্যেই আছে, এখনো বিশ্লেষণের মধ্যে আছে, এগুলো পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরো ডিটেইলস আমরা দিতে পারবো। আমি এই বিষয়টা অলরেডি আপনাদের কাছে উল্লেখ করেছি যে এটা আমাদের নিজস্ব সাইবার যে মনিটরিং, আমরা সাইবার মনিটরিং এর আওতায় এই লোককে আমরা গ্রেফতার করেছি। আমরা কোনো ভিকটিমের কাছ থেকে না, তবে সে কার কার সাথে প্রতারণা করেছে সেগুলো আমাদের এখনো যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে আছে। পরবর্তীতে হয়তো আমরা ভিকটিমদেরকে এই মামলার সাথে তাদের কাছ থেকে অভিযোগ নিয়ে এটার সাথে ইনকর্পোরেট করতে পারবো। না, তার সাথে আমাদের এখন পর্যন্ত যোগাযোগ হয় নাই। এইটা আমাদের বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব অনুসন্ধান। এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করি। আমরা
বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে আপনি যেমনটি বললেন এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়ে থাকি। আমাদের বিভিন্ন জিডি হয়, মামলা হয়, এবং যেগুলো পাই সেগুলোর ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়ায় তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। এবং এর বাইরেও আমাদের নিয়মিত সাইবার পেট্রোলিং আছে বা সাইবার মনিটরিং আছে। এই সাইবার মনিটরিংয়ের মাধ্যমে যেগুলো আমাদের চোখে পড়ে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। না দেখেন, এইটা আসলে পুরোপুরি মেটার ভেরিফিকেশন, যে মেটাতে আপনি অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্টটা মেটা চালু করবে কিনা, এই অ্যাকাউন্টটা মেটা রানিং রাখবে কিনা, সেটা হচ্ছে মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ তাদের বিষয়। এইখানে আমাদের এই জায়গার উপরে আমাদের কন্ট্রোল নাই। হ্যাঁ, আমরা যখন একটা যখন নিশ্চিত হই যে এই পেজটা ভুয়া এবং এটা জনগণকে হয়রানি কিংবা প্রতারণামূলক কার্যক্রমের সাথে জড়িত আছে, তখন আমরা এটা মেটার সাথে যোগাযোগ করে এবং আমাদের বিটিআরসির সাথে যোগাযোগ করে আমাদের যেসব মেকানিজম আছে এই মেকানিজমগুলো ব্যবহার করে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করি। এগুলো শাস্তি হচ্ছে এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের আন্ডারে, এখন যেহেতু আপনাদেরকে আমি অলরেডি 2টা ধারার কথা উল্লেখ করেছি, এটা তার অপরাধের মাত্রা অনুযায়ী এবং এটা আদালতের ইখতিয়ার যে তার কতটুকু শাস্তি হবে কি হবে। বাংলাদেশে 50 লক্ষ থেকে প্রায় 1 কোটির মতো ভুয়া ফেসবুক আইডি আছে, প্রায় অনেক আইডি আছে, সেগুলো বন্ধের ব্যাপারে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা? জনসচেতনতার জন্য আপনাদের কোনো ধরনের বক্তব্য আছে? জনসচেতনতার জন্য আমরা ইতিমধ্যে দেখবেন যে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ফেসবুক পেজ আছে এবং অন্যান্য প্রচার যে মাধ্যম, এবং আমরা কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা এই যে আজকে যেমন প্রেস ব্রিফিংয়ে আপনাদের কাছেও বলেছি, সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের যেখানে যতটুকু সুযোগ আছে আমরা এটা প্রচার করি যে আসলে যারা ভিকটিমাইজ হয়, এখানে অনেক সময় মানুষ খুব সহজ বিশ্বাসে, সরল বিশ্বাসে যে হ্যাঁ আমার সাথে মিস্টার এক্স যোগাযোগ করছে, তার মানে আমি ধরেই নিচ্ছি যে এটা মিস্টার এক্স। তো তখন ধরে নিয়েই মূলত সাধারণ মানুষ এভাবে সরল বিশ্বাস থেকে প্রতারিত হচ্ছে। তো আসলে মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্নভাবে এই ব্যবস্থাগুলো করে থাকি। সেটা হচ্ছে এটা খুবই নোটিসেবল একটা ব্যাপার, ফেসবুক খুললেই অনেক অশ্লীল বিজ্ঞাপন আসে, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন কি বলে এটাকে টেলিগ্রাম, এইগুলো করতেছে, এবং এদের শুধু একটা দুটো না, লক্ষ লক্ষ এরকম বিজনেস খুলে বসছে, আর এদের ফাঁদে অনেকে পা দিচ্ছে, কিন্তু এদেরকে বন্ধ করার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে আপনাদের উদ্যোগটা কবে আসবে, আর এটা আপনারা কি আমলে নেবেন কিনা, এই ধরনের কোনো ধরনের কি হবে? দেখুন, এ বিষয়ে আমাদের উদ্যোগও আছে এবং এগুলো আমরা আমলেও নিচ্ছি। এটা আমাদের উদ্যোগ আমলে নিচ্ছি এই সূত্রেই যে দেখেন এগুলো নিয়মিত সরকার আইন করেছে এবং এই আইন অনুযায়ী মামলা হচ্ছে। যেমন আমাদের সাইবারের এখানে অনেক মামলা আছে এই সংক্রান্ত, এবং এই মামলাগুলো আমাদের তদন্ত হচ্ছে, আমরা আসামিদেরকে ধরতেছি, তাদেরকে কোর্টে পাঠাচ্ছি, এবং এই যে আমরা নিয়মিত মনিটরিং করতেছি, যেগুলো নোটিশে আসতেছে সেগুলো করতেছি। তো এখন আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডটা হয়ে গেছে ওপেন ওয়ার্ল্ড, এই জায়গাতে আপনি অনেক কিছু চাইলেও কন্ট্রোল করতে পারেন না। এই জন্য আমাদের একই সাথে আমাদের রাষ্ট্রীয় উদ্যোগ থেকে, আমাদের পুলিশের উদ্যোগ থেকে, এবং সিভিল সোসাইটি থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে, এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সবার পক্ষ থেকে এটার সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের একই সাথে আমাদেরকে জনগণকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সচেতন করতে হবে, এবং সেই সাথে যেগুলো অপরাধ অ্যাড্রেস হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু আমরা কন্টিনিউয়াস নিচ্ছি। মানুষের নাম্বার হ্যাক হয়েছে এবং আমাদের অনেক সিনিয়র সাংবাদিক যারা তাদের মোবাইল হ্যাক হয়ে টাকা পাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের অভিযোগের সংখ্যা কত ছিল? আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই মুহূর্তে বাংলাদেশে এই সংক্রান্ত অভিযোগ কত হয়েছে, কিন্তু এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি এবং সেই ধরনের ব্যবস্থা নিচ্ছি। যদি আপনার একেবারে সুনির্দিষ্ট করে সংখ্যাটা জানতে হয় তাহলে এটা আমাদেরকে সময় দিতে হবে, তাহলে হয়তো আমি আপনাকে ডাটাটা আমাদের যে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে এই ডাটা সরবরাহ করার জন্য, সেটা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে এটা হয়তো আপনি নিতে পারবেন আর কি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।